হ্যালো এভরিওয়ান, হরিণঘাটা স্টাডি সার্কেলে তোমাদেরকে স্বাগত। এখন আমরা আলোচনা করব পৃথিবীর মধ্যে বা পৃথিবীর সম্পর্কিত যে সমস্ত খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে সেগুলো সম্পর্কে। চলো শুরু করি আজকে পৃথিবী সম্পর্কিত সেই সমস্ত কোশ্চেনগুলো যেগুলো বিগত দিনেও বিভিন্ন এক্সামে কিন্তু এসেছে। পৃথিবীর আকার কেমন হয়, আমরা আমাদের ডিটেলস ভিডিওর মধ্যে কিন্তু সেই সম্পর্কে ডিটেলসভাবে আলোচনা করেছিলাম। এখন আমাদের হলো উত্তর দেওয়ার পালা, বর্গাকার, গোলাকার, জিওয়েড না ডিম্বাকার। তাহলে এখানে কি হবে? জিওয়েড। পৃথিবীর আকার নিয়ে বিভিন্ন রকমের মত থাকার পরে লাস্টে যখন কোনো রকমভাবে সেটাকে মেলানো গেল না, নিরক্ষীয় বেশ এবং মেরু বেশের ওপর নির্ভর করে সেখানে 43 কিলোমিটারের একটা পার্থক্য এসছে, তখন সেটাকে কি করা হলো যে পৃথিবীর আকার জিওয়েড অর্থাৎ পৃথিবীর মতো, সেটাকেই উত্তর হিসেবে নেওয়া হলো। পৃথিবীর বিষুবরেখার দৈর্ঘ্য প্রায় কত কিলোমিটার? এখানে বিষুবরেখার দৈর্ঘ্য বলতে এর ব্যাসার্ধকে চেয়েছে। ব্যাসার্ধ বলতে পরিধি যেটাকে বলা হয়, পৃথিবীর বিষুবরেখায় এর পরিধি মূলত কত কিলোমিটার, অর্থাৎ পৃথিবীর পরিধি কত কিলোমিটার এখান দিয়ে যদি আমরা মাপি, তাহলে আমরা দেখব নিরক্ষরেখায় পৃথিবীর পরিধি সর্বাধিক বা সেখান থেকে গোলাকৃতি আকার ধারণ করে। তাহলে সেটার অ্যান্সার কী হবে? 40,075 কিলোমিটার, অর্থাৎ প্রায় 40,000 কিলোমিটার হলো পৃথিবীর পরিধি। পৃথিবীর অক্ষের হেলনের কোণ কত, অর্থাৎ পৃথিবী কত ডিগ্রি কোণে অক্ষের সঙ্গে হেলে আছে? একটা পৃথিবী তার কক্ষতলের সঙ্গে অক্ষতল হেলে থাকে, আরেকটা পৃথিবীর অক্ষের হেলনের কোণ কত। তাহলে এখানে অপশান অনুযায়ী কিন্তু সেটা অনেকটা ইজি হয়ে গেল, সেটা কত? 23.5 ডিগ্রি। আর পৃথিবীর কক্ষপথের সঙ্গে অক্ষের হেলন যদি হতো তাহলে কিন্তু সেটা হতো কত? 66.5 ডিগ্রি, এরকম টাইপের একটা কোণ। আর এখানে যেটা চেয়েছে সেটা হলো গিয়ে মূলত এই কোণটাকে চেয়েছে, তাহলে এটার কত হবে? এটা হবে 66.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি। নেক্সট, পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি? পৃথিবীর ওপরে টোটাল বায়ুমণ্ডলের স্তর আমরা যখন ডিটেলসে আলোচনা করলাম সেখানে আমরা কি দেখলাম? পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বাতাসের একটা স্তর দেখা যায়। ঠিক আছে, এই বাতাসের 10,000 কিলোমিটার স্তর পর্যন্ত এটাকে টোটাল 6টা ভাগে ভাগ করে দেওয়া যায়। তাহলে এখানে বলছে সব থেকে নিচের স্তর কোনটি, তাহলে সেটার অ্যান্সার কী হবে? ট্রপোস্ফিয়ার, অর্থাৎ যেই স্তরের মধ্যে যাবতীয় ঝড় ঝঞ্ঝা সমস্ত কিছু ঘটে থাকে সেটা হলো গিয়ে ট্রপোস্ফিয়ার স্তর, যেই স্তরের মধ্যে মূলত আমরা যারা প্রাণী আছে তারা বসবাস করে থাকি। পৃথিবীর মোট পৃষ্ঠের কত শতাংশ জল দ্বারা আচ্ছাদিত? পৃথিবীর মোট টোটাল 71% জল দ্বারা আবৃত। এই 71% জলের মধ্যেও প্রায় 97% হলো গিয়ে 97.5% হলো গিয়ে সমুদ্রের জল, বাকি 2.5% হলো গিয়ে আমাদের মিষ্টি জল বা খাবার উপযুক্ত জল। কিন্তু এই 2.5% জলের মধ্যেও কিন্তু আবার 1.72% এই জলটা কিন্তু সবসময় আমরা আমাদের নাগালের মধ্যে পাই না। এটা মূলত হলো গিয়ে হিমবাহের মধ্যে সঞ্চিত অবস্থায় থাকে। পৃথিবীর যে সমস্ত মেরু অঞ্চল বা পার্বত্য অঞ্চলে যে হিমবাহগুলো রয়েছে তার মধ্যে কিন্তু 1.72% সেই জল রয়েছে। তাহলে পৃথিবীতে মোট পৃষ্ঠের কত শতাংশ জল? 71%। আর উল্টো দিকে স্থলভাগ কত হবে? তাহলে 29%। পৃথিবীর কেন্দ্রস্থলের নাম কি? পৃথিবীর যে ভূপৃষ্ঠ থেকে যে পৃথিবীর একেবারে কেন্দ্র পর্যন্ত 3টে স্তরে আমরা মূলত আমাদের যে ডিটেলস ভিডিও রয়েছিল সেখানে কিন্তু আলোচনা করেছিলাম। তাহলে সেখানে বলছে কেন্দ্রস্তর যেটা একেবারে কেন্দ্রমণ্ডল রয়েছে সেটার নাম কি? ম্যান্টল, ক্রাস্ট, কোর। তাহলে এখানে অ্যান্সার কি হবে? কোর, কোর বা কেন্দ্রমণ্ডল বলা হয় সেটাকে। নেক্সট কোশ্চেন, দিন ও রাত হওয়ার প্রধান কারণ কি? পৃথিবীর পরিভ্রমণ, পৃথিবীর ঘূর্ণন, সূর্যের গতি, চাঁদের গতি। এটাও কিন্তু আমরা একটু আগে আলোচনা করেছিলাম। সেখানে কি হবে? পৃথিবীর ঘূর্ণন। পৃথিবী মূলত আহ্নিক গতির ফলে, অর্থাৎ এখানে কিন্তু এভাবে আহ্নিক গতি হিসেবেও কোশ্চেনটার অ্যান্সার আসতে পারে। পৃথিবীর আহ্নিক গতির ফলে মূলত পৃথিবীতে দিনরাত হওয়ার সৃষ্টি হয় বা পৃথিবীতে দিনরাত হয়। নেক্সট, পৃথিবীর সবচেয়ে গভীর মহাসাগরীয় খাত কোনটি? পৃথিবীতে যে জলভাগ রয়েছে সেই জলভাগের মধ্যে, সেই সমস্ত জলভাগগুলোর মধ্যে 5টা মহাসাগর রয়েছে। সেই মহাসাগরগুলোর মধ্যে প্রশান্ত মহাসাগর বলে একটা জায়গা, মানে সব থেকে বড় যে মহাসাগরটা সেটা প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের মধ্যে যে মারিয়ানা খাত বা তার চ্যালেঞ্জার ডেপথ বলে একটা জায়গা আছে যেটা প্রায় 11,030 মিটার, 11,030 মিটার পর্যন্ত গভীরতা। অর্থাৎ তোমরা যেটা জানো পৃথিবীর ওপরের দিকে যে মাউন্ট এভারেস্ট রয়েছে সেই মাউন্ট এভারেস্ট উচ্চতা কত? 8,848 মিটার, 8,848 মিটার। এটা ভূপৃষ্ঠের ওপরের দিকে, কিন্তু আমরা যদি দেখি ভূপৃষ্ঠের নিচের দিকে তার গভীরতা কিন্তু তার থেকেও বেশি রয়েছে।
অর্থাৎ আমরা যদি মাউন্ট এভারেস্টকে উল্টো দিকে মারিয়ানা খাতের মধ্যে প্রবেশ করাই তাহলে কিন্তু খুব অতি সহজেই কিন্তু সেটা ডুবে যাবে। পরে কোশ্চেনে চলে যাই, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেন? আইনস্টাইন, নিউটন, গ্যালিলিও, কেপলার। তা আমরা অনেকেই জানি এটা, সবাই আইজাক নিউটন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক। পৃথিবীর ঘূর্ণনের দিক কি? পৃথিবীর সৌরজগৎ, তার প্রত্যেকটা গ্রহ, সেই সমস্ত গ্রহগুলো সৌরজগৎকে বা সূর্যকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে কিছু কিছু যে গ্রহগুলো রয়েছে সেগুলো এক একটা দিককে কেন্দ্র করে ঘোরে। তো এখানে বলছে পৃথিবীর ঘূর্ণনের দিক কোনটা, তাহলে সেটা কি হবে? পশ্চিম থেকে পূর্ব দিক। আমরা অনেকেই কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিক বলে থাকি, কেন? কারণ সূর্যকে আমরা পূর্ব দিকে উঠতে দেখি, আবার পশ্চিম দিকে অস্ত যেতে দেখি। এখানের মধ্যে পৃথিবীর ঘূর্ণনের দিক কোনটা হবে? পশ্চিম থেকে পূর্ব। পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে তাহলে কোন গ্রহ? সেটা হবে শুক্র গ্রহ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে অনেক ক্ষেত্রে আসে। তাহলে কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে? সেটা হলো গিয়ে শুক্র গ্রহ। আবার উত্তর থেকে দক্ষিণে, উত্তর থেকে দক্ষিণ দিকেও ঘোরে এমন একটা গ্রহ রয়েছে, সেটা হলো গিয়ে নেপচুন গ্রহ, উত্তর থেকে দক্ষিণ দিকে ঘোরে। বাকি সমস্ত গ্রহগুলো কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। তার মধ্যে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? অর্থাৎ পৃথিবীর একেবারে উপরে পৃষ্ঠ থেকে কেন্দ্রমণ্ডল যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায় পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর এক প্রান্ত থেকে যদি আমরা আরেক প্রান্তে একটা দাগ টানি, এইভাবে লম্বালম্বি বলো বা আড়াআড়ি বলো, যেভাবেই টানো না কেন, সেটা হলো গিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেখানে টানবো তার মাঝখানটার জায়গাটা হলো গিয়ে ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বোঝায়। তাহলে সেটা কত? সেটা হবে 6371 কিলোমিটার। 6371 কিলোমিটার হলো গিয়ে পৃথিবীর গড় ব্যাসার্ধ। পৃথিবীর কেন্দ্রস্থলের তাপমাত্রা প্রায় কত? কেন্দ্রস্থল বলতে একেবারে ভূপৃষ্ঠের নিচের দিকে। পৃথিবী পৃষ্ঠের ওপরের দিকটায় আমরা একটু আগে পড়েছিলাম যখন আমরা ডিটেলসের ভিডিও করেছিলাম যে পৃথিবীতে গড় তাপমাত্রা হলো গিয়ে 15 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই 15 ডিগ্রি সেলসিয়াস সব জায়গায় সমানভাবে নেই, কোথায়ও বেশি। আমরা কয়েকটা উদাহরণ দিয়েছিলাম, যেমন ধরো পাকিস্তানের জেকোবাবাদ বলে একটা জায়গা। আবার আমরা উদাহরণ দিয়েছিলাম আমাদের পশ্চিমবঙ্গের আসানসোল বলে একটা জায়গা রয়েছে। আমরা উদাহরণ দিয়েছিলাম আমাদের জয়সলমীর বলে রাজস্থানের একটা জায়গা রয়েছে। তাহলে এই জায়গাগুলোতে তাপমাত্রা এক এক রকমের। আবার আমরা যদি পৃথিবীর গভীরের দিকে অর্থাৎ নিচের দিকে যাই তাহলে তার তাপমাত্রা চেঞ্জ হতে থাকে। তাহলে এখানে কি বলছে? পৃথিবীর কেন্দ্রস্থলের তাপমাত্রা কত? সেটা কত? গড়ে 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। মানুষ পরীক্ষা করার জন্য একটা জায়গাকে বেছে নিয়েছিল। তোমরা ছোটবেলায় পড়েছো যে রাশিয়ার কোলা উপদ্বীপ বলে একটা দ্বীপ রয়েছে। সেই কোলা উপদ্বীপের মানুষ সেখান থেকে বিজ্ঞানীরা ঠিক করেছিল পৃথিবীর কেন্দ্রের দিকে কত দূর পর্যন্ত যাওয়া যায়। কিন্তু দেখা গেছে মাত্র 12 কিলোমিটার গিয়ে তারপরে আর কিন্তু সেখানে কিন্তু কোনোভাবে খোদাই করা সম্ভব হয়নি। অর্থাৎ এত পরিমাণে টেম্পারেচার সেখানে বেড়ে গেছে। লিপিয়ার কত বছর পর পর হয়? লিপিয়ার কি? আমাদের যে সময় বা বর্ষপঞ্জি, আমরা 365 দিন বা 366 দিনে বছর ধরি। 365 দিনকে আমরা গড় হিসেবে বছর ধরে যাই। তো পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘোরে তখন সে সময় নেয় 365 দিন 6 ঘন্টা, অর্থাৎ 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। সেটাকে 6 ঘন্টা ধরি। সেই 6 ঘন্টা ধরে আমরা 4 বছর অন্তর অন্তর 24 ঘন্টা যখন করা হয় তখন সেখানে একদিনকে বাড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ সেই বছরটা হয় লিপিয়ার। তাহলে সেটা কত বছর অন্তর হয়? 4 বছর অন্তর। আবার 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড অর্থাৎ 11 মিনিট 14 সেকেন্ডকে বেশি ধরার জন্য সেখানে সেটা 400 বছর অন্তর অন্তর গিয়ে আবার সেখানে লিপিয়ার হয়ে যায়। অর্থাৎ যে বছরগুলো 4 দিয়ে বা 400 দিয়ে কাদেরকে? শতাব্দী সালকে ভাগ করতে হবে, আর 4 দিয়ে ভাগ করতে হবে এমনি সাধারণ যে বৎসরগুলো হয় সেগুলোকে ভাগ করলে যদি মিলে যায় তাহলে সেগুলো কি হবে? লিপিয়ার বছর। যেমন উদাহরণ হিসেবে তোমরা দেখতে পারো যে 2020 বা 2000 সাল, এগুলো এক একটা লিপিয়ার বছর। কেন? এদেরকে 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। আবার শতাব্দী সাল কি? 2000। এই 2000কে 4 দিয়ে ভাগ করতে হবে প্লাস 400 দিয়েও কিন্তু আবার ভাগ করতে হবে, যদি মিলে যায় তাহলে কিন্তু সেটা লিপিয়ার। যেমন ধরো একটা উদাহরণ দেই যে 2100 বছর। 2100 বছর দেখো 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে, বাট 400 দিয়ে ভাগ করলে কিন্তু সেই 2100 বছর মিলবে না। তাহলে 2100 সাল যেটা হবে সেটা কিন্তু লিপিয়ার বছর হবে না। তাহলে যেগুলো শতাব্দী সাল তার ক্ষেত্রে কত দিয়ে ভাগ করতে হবে? 4 এবং 400 দুটোই। আর এমনি যে সালগুলো আছে সেগুলোর ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করতে হবে।
পৃথিবীর কোন স্তরে ওজোন স্তর অবস্থিত? একটু আগে আমরা মোটামুটি আমাদের ডিটেলস ভিডিওতে আলোচনা করেছিলাম স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে মূলত ওজোন স্তর রয়েছে। পৃথিবীর অক্ষ কল্পিত রেখা এটি কিসের মধ্য দিয়ে যায়? অর্থাৎ আমরা যে পৃথিবীর অক্ষটাকে আঁকি, এখানে যে কল্পনা করি, সেটা তাহলে কার মধ্য দিয়ে যায়? মেরু অঞ্চল। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত আমরা যে বিস্তৃত কাল্পনিক রেখা টানি সেটা। পৃথিবীর পরিভ্রমণের ফলে কি হয়? ঋতু পরিবর্তন হয়। অর্থাৎ আমরা পৃথিবীর অনেক সূর্যের চারপাশে যখন এক প্রান্ত থেকে অপর প্রান্তে সূর্যের চারপাশে সবসময় ঘোরে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে, তখন সেখানে কি হচ্ছে? মূলত ঋতু পরিবর্তন ঘটছে। আর আগে আমরা যেটা বলেছিলাম মূলত দিন রাত্রি পরিবর্তন হয়, সেটা আহ্নিক গতির ফলে হয়। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? তোমরা জানো পৃথিবীর মধ্যে অবস্থিত অন্যান্য নদীগুলোর মতোই, যেমন ধরো ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী গঙ্গা, তেমনি পৃথিবীর মধ্যে সেটা হলো গিয়ে নাইল বা নীল নদ। এটাকে কি বলা হয়? নীল, ইংলিশে বলে নাইল। তাহলে এই নীল নদ কোথায় রয়েছে? মূলত মিশর দেশকে কেন্দ্র করে সেই নীল নদ রয়েছে। যদিও নীল নদ পৃথিবীতে 10খানা দেশের মধ্য দিয়ে গেছে। তাহলে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটা? সেটা হলো গিয়ে নীল। আর যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম নদী কোনটা, তাহলে সেটা কি হয়ে যাবে? আমাজন। বৃহত্তম কোনটা হবে? আমাজন নদী। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র কোথা থেকে উৎপন্ন হয়? অর্থাৎ এই যে পৃথিবী তার উপরে থাকা বিভিন্ন বস্তুগুলোকে নিজের দিকে টেনে রাখছে, সেটা মূলত কোথা থেকে উৎপন্ন হয়? এখানে রয়েছে কোর বলে যে জায়গাটা রয়েছে সেখান থেকে। যদিও উত্তরটাকে স্পেসিফিক যদি দিতে হয় তাহলে সেটা হবে বাহ্যিক কোর। সেটা কি হবে? বাহ্যিক কোর। অর্থাৎ বহিঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডলটাকেই মূলত কোর অঞ্চল বা চৌম্বক ক্ষেত্র ওই অঞ্চল থেকে উৎপন্ন হয়। কেন হয়? মূলত নিকেল আর হলো গিয়ে তামা ও নিকেল যে সমস্ত জিনিসগুলো রয়েছে, ক্রোমিয়াম এরকম টাইপের জিনিসগুলো থাকার জন্য, আর হলো গিয়ে লোহা, সেটা হলো গিয়ে মূলত সেখান থেকে চৌম্বক ক্ষেত্রের উৎপত্তি হয়। কোন রেখাকে 0 ডিগ্রি দ্রাঘিমা ধরা হয়? কর্কটক্রান্তি রেখা, গ্রিনিচ রেখা, বিষুব রেখা, মকরক্রান্তি রেখা। তাহলে এটা কি হবে? বিষুব রেখা, যা নিরক্ষরেখা নামেও পরিচিত। সেই নিরক্ষরীয় অঞ্চলে সেটা হলো গিয়ে 0 ডিগ্রি দ্রাঘিমা ধরা হয়। পরে কোশ্চেন, পৃথিবীর কোন অংশে দিন ও রাত প্রায় সমান? তাহলে পৃথিবীর কোন অংশে? সেটা হবে বিষুব রেখা। অর্থাৎ সূর্য যে অঞ্চলের মধ্যে, এখানে তোমরা দেখতে পাচ্ছ পৃথিবীর এই অঞ্চলটার মধ্যে সূর্য লম্বলম্বিভাবে কিরণ দিচ্ছে। তাহলে যেখানে সূর্য লম্বভাবে কিরণ দেবে সেখানে দিন রাতের পরিমাণ সমান হবে, অর্থাৎ 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি, সেটা হবে বিষুব রেখায়। পৃথিবীর সর্বাধিক ঘনত্ব কোথায়? পৃথিবীর সর্বাধিক ঘনত্ব কোর বা হলো গিয়ে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল হলো গিয়ে পৃথিবীর সর্বাধিক ঘনত্বযুক্ত। পৃথিবীর সর্বাধিক ঘনত্বযুক্ত সেটা হলো গিয়ে কেন্দ্রমণ্ডল বা কোর। ঠিক আছে? তাহলে এই অঞ্চলটা হবে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি হলো গিয়ে কোর অঞ্চল, পৃথিবীর সর্বাধিক ঘনত্বযুক্ত অঞ্চল। পৃথিবীর ঘূর্ণন গতি কোথায় সর্বাধিক? অর্থাৎ পৃথিবীর সব থেকে বেশি কোথায় ঘোরে? তোমাদেরকে বলেছিলাম যে পৃথিবী পার সেকেন্ডে 30 কিলোমিটার গতিবেগে ঘুরছে। তাহলে এই ঘোরার গতিবেগ সব জায়গায় কি সমান? না, সব জায়গায় সমান নয়। পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে অর্থাৎ বিষুব রেখায় পৃথিবীর সব থেকে বেশি গতিবেগে ঘোরে। পার ঘন্টায় কত? 1630 কিলোমিটার গতিবেগে ঘোরে পার ঘন্টায়। আর পৃথিবী মেরু অঞ্চলে সব থেকে কম ঘোরে 0 কিলোমিটার, অর্থাৎ এক জায়গায় নির্দিষ্টভাবে স্থির থাকে। আবার যদি কর্কটীয় অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চল বোঝায় তাহলে সেখানে কিন্তু, যেমন ধরো আমাদের কর্কটক্রান্তি রেখার এখানে পৃথিবী 1530, বা আমাদের কলকাতা যেখানে রয়েছে সেখানটা কিন্তু 1530 কিলোমিটার গতিবেগে পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস রয়েছে? সেটা কি হবে? নাইট্রোজেন গ্যাস রয়েছে, প্রায় 78.08%। 78.08% নাইট্রোজেন গ্যাস রয়েছে। পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থান কোথায়? গ্রিনল্যান্ড, সাইবেরিয়া, আন্টার্কটিকা, আলাস্কা। প্রত্যেকটা জায়গা কিন্তু শীতলতম জায়গা, প্রত্যেকটা জায়গা ভীষণ পরিমাণে ঠান্ডা। কিন্তু মানুষ যে অঞ্চলে বসবাস করে সেই অঞ্চল অনুযায়ী সাইবেরিয়া হলো পৃথিবীর সব থেকে শীতলতম জায়গা। আর যদি কোনো রকমভাবে মানুষবিহীন হয় তাহলে সেটা হয়ে যাবে আন্টার্কটিকা। তাহলে তোমার কোশ্চেনের যখন আসবে সেইভাবেই উত্তরটা দিতে হবে। সাইবেরিয়া অঞ্চল পৃথিবীতে মনুষ্য বসবাসযুক্ত অঞ্চল, সেখানে সব থেকে বেশি ঠান্ডাযুক্ত অঞ্চল। ঠিক আছে? রাশিয়ার সাইবেরিয়া। পৃথিবীর কেন্দ্রে চাপ কেমন? পৃথিবীর কেন্দ্রে চাপের পরিমাণ অত্যন্ত বেশি। তার জন্যই পৃথিবীর কেন্দ্রে যে সমস্ত বস্তুগুলো আছে, লোহা, নিকেল, এই সমস্ত বস্তুগুলো গলিত বা অর্ধতরল অবস্থায় রয়েছে।
সূর্য থেকে দূরত্বের দিক থেকে পৃথিবীর অবস্থান কততম? তাহলে এটা কত হবে? তৃতীয়। প্রথমে রয়েছে বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী। পৃথিবীর কোন স্তরটি সব থেকে পাতলা? একদম যে পৃথিবীর নিচে অর্থাৎ উপর পৃষ্ঠ থেকে কেন্দ্রমণ্ডল পর্যন্ত যে তিনটে স্তর রয়েছে তার মধ্যে কোনটা সব থেকে পাতলা স্তর? তাহলে সেটা কি হবে? সেটা হবে হলো গিয়ে ক্রাস্ট অঞ্চল। সেটা হবে ক্রাস্ট অঞ্চল। এটা হবে পৃথিবীর সব থেকে পাতলা স্তর, অর্থাৎ শিলামণ্ডলও বলতে পারো। একে কি বলতে পারো? শিলামণ্ডল। নেক্সট, পৃথিবীর কোন স্তরে আবহাওয়ার পরিবর্তন ঘটে? অর্থাৎ যেখানে ঝড় ঝঞ্ঝা আবহাওয়া সমস্ত কিছু দেখা যায়, পরিবর্তনশীল অঞ্চল, সেটা কোথায় হবে? ট্রপোস্ফিয়ার। আমরা বায়ুমণ্ডলের প্রত্যেকটা স্তর নিচ থেকে যদি ওপরের দিকে আমরা যেতে থাকি তাহলে সেখানে দেখবো ট্রপোস্ফিয়ার স্তরে হলো গিয়ে সমস্ত ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হয়। পৃথিবীর কোন অংশে সূর্যের রশ্মি সরাসরি পড়ে? অর্থাৎ লম্বভাবে সূর্য কোন অংশের মধ্যে সব থেকে বেশি কিরণ দেয়? তাহলে সেটা কি হবে? বিষুব রেখায়, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে সূর্য একেবারে লম্বভাবে কিরণ দেয়। আর বাকি যে সমস্ত জায়গায় রয়েছে সেগুলো সূর্য সেখানে তির্যকভাবে কিরণ দেয়, অর্থাৎ মেরু অঞ্চলের দিকে। ক্রাস্টের গড় পুরুত্ব কত? ক্রাস্ট অঞ্চল কোনটাকে বুঝিয়েছিলাম আমরা? এই পৃথিবীর এই অংশটার মধ্যে এইটা হলো গিয়ে ক্রাস্ট অঞ্চল, অর্থাৎ উপরের। তাহলে এর গড় পুরুত্ব কত? 5 থেকে 70 কিলোমিটার। কোনো জায়গায় 5 কিলোমিটার, কোনো জায়গায় ম্যাক্সিমাম 70 কিলোমিটার হবে। পৃথিবীর সব থেকে কম ঘনত্বযুক্ত যে স্তরটা সেটা হলো গিয়ে ক্রাস্ট অঞ্চল, যাকে আমরা শিলামণ্ডল বলি। ঠিক আছে, এটা 5 থেকে 70 কিলোমিটার পর্যন্ত। এরপরে রয়েছে গুরুমণ্ডল, যেটা কিন্তু প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এইখান থেকে হলো গিয়ে এই অঞ্চল পর্যন্ত এটা কত? প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত। তারপরে বাকিটা 6300 কিলোমিটার পর্যন্ত কেন্দ্রমণ্ডলের কিন্তু বিস্তার রয়েছে। পৃথিবীর কেন্দ্রস্থল কোন অবস্থায় আছে? আংশিক কঠিন ও তরল অবস্থায়। কেন? প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে যে বস্তুগুলো রয়েছে, অর্থাৎ লোহা ও নিকেল, সেগুলো কিন্তু প্রচণ্ড তাপে রয়েছে, তাই এগুলো কঠিন এবং তরল অবস্থায় রয়েছে। সূর্য থেকে দূরত্বের দিক থেকে পৃথিবীর অবস্থান কততম? তাহলে এটা কত হবে? তৃতীয়। এটা তৃতীয়তম হবে সূর্য থেকে দূরত্ব অনুযায়ী। ভূমিকম্পের কেন্দ্রকে কি বলা হয়? আমরা পৃথিবীর মধ্যে কোনো না কোনো জায়গায় প্রতিনিয়ত ভূমিকম্প হতে দেখি। দুটো জিনিস এখান থেকে মনে রাখবে, যে ভূমিকম্পের দেশ কাকে বলা হয়? জাপানকে বলা হয়। আর পৃথিবীতে ভূমিকম্প প্রায় হয় না বললেই চলে, তাহলে সেটা কোনটা হবে? সেটা হবে ব্রাজিল। তাহলে পৃথিবীতে কোন দেশে ভূমিকম্পহীন দেশ? সেটা ব্রাজিল। পৃথিবীতে সব থেকে বেশি ভূমিকম্প কোন দেশে হয়? সেটা হবে জাপান। তাহলে ভূমিকম্পের কেন্দ্রকে কি বলা হয়? এটাকে বলা হয় ফোকাস। এটাকে কি বলা হয়? ফোকাস, অর্থাৎ যেখান থেকে ভূমিকম্পের উৎপত্তি হয়। আর এই যে এপিসেন্টার বলে যে জায়গাটা দেখছো, এটা হলো গিয়ে ভূমিকম্পের যেখান থেকে এসে প্রথম ধাক্কা খায়, অর্থাৎ উপকেন্দ্র। প্রথমটাকে বলা হয় ফোকাস বা কেন্দ্র, যেখান থেকে ভূমিকম্পের উৎপত্তি হচ্ছে। মূলত পৃথিবীতে যত ভূমিকম্পের উৎপত্তি হয় তা বেশিরভাগই ভূপৃষ্ঠ থেকে 16 কিলোমিটার নিচে, বেশিরভাগ 16 কিলোমিটার নিচ থেকেই উৎপত্তি ঘটে। এপিসেন্টার কি? একটু আগে বললাম ভূমিকম্পের উপরিভাগের স্থান। ভূমিকম্প যে অঞ্চলে এসে ফার্স্ট ধাক্কা খায় তাকে ভূমিকম্পের এপিসেন্টার বলা হয়। যেমন কয়েকদিন আগে আমরা দেখেছিলাম আমাদের সবাইকে ভূমিকম্প নাড়িয়ে দিয়ে গেছে। বাংলাদেশের যে খুলনা অঞ্চল ছিল সেটা ছিল ভূমিকম্পের কেন্দ্র, সেখান থেকে উৎপত্তি হয়ে সেটা সমস্ত দিকে ছড়িয়ে পড়েছে। পৃথিবীর টেকটনিক প্লেট কয়টি? টেকটনিক প্লেট বলতে পৃথিবীতে মূলত এখানে টেকটনিক প্লেট বলতে বড় যে সমস্ত প্লেটগুলোকে বোঝানো হয়, অর্থাৎ বড় টেকটনিক প্লেটকে বোঝানোর চেষ্টা হচ্ছে। তাহলে এটা হবে কটা? 7টা। পৃথিবীতে মূলত 7টা বড় প্লেট আছে, 8টা মাঝারি প্লেট আছে, আর 20টা ছোট প্লেট আছে। প্লেট বলতে তুমি কিন্তু তোমার বাড়ির চা বা চা যে খাও কাপ প্লেট, ওটাকে বুঝলে হবে না। প্লেট এখানে বলতে একটা বিরাট বিস্তৃত কয়েক কোটি বর্গ কিলোমিটার এরিয়া, আর তার চওড়া প্রায় 150 থেকে 500 কিলোমিটার পর্যন্ত। তাহলে একটা বিরাট ক্ষেত্র সেই প্লেটের মধ্যে পৃথিবী রয়েছে। এই প্লেটগুলো নিজেদের মধ্যে যখন চলাচল করে তখনই কিন্তু ভূমিকম্পের উৎপত্তি হয়। পৃথিবীতে সবথেকে বড় প্লেটের নাম প্রশান্ত মহাসাগরীয় প্লেট। পৃথিবীর সবথেকে বড় প্লেটের নাম কি? প্রশান্ত মহাসাগরীয় প্লেট। আর এই প্লেট শব্দটা প্রথম যে বলেছিল সে ছিল টুজো উইলসন। কে বলেছিল প্লেট শব্দটা? টুজো উইলসন প্রথম প্লেট শব্দটা বলেছিল। আর প্লেট তত্ত্বের জনক কাকে বলা হয়? মূলত হলো গিয়ে পিচোকে বলা হয়। নেক্সট, আগ্নেয়গিরি থেকে নির্গত গলিত শিলাকে কি বলা হয়? অর্থাৎ আগ্নেয়গিরি থেকে যে সমস্ত পদার্থগুলোতে হয় সেগুলো ম্যাগমা লাভা রূপে নির্গত হয়ে বেরিয়ে আসে। ঠিক আছে, পৃথিবীর কোন শক্তি পাহাড় তৈরি করে? কোন শক্তি পাহাড় তৈরি করে? সেটা হলো গিয়ে আভ্যন্তরীণ শক্তি। আমরা কি দেখি আভ্যন্তরীণ শক্তিটা কিভাবে পাহাড় তৈরি করে? আভ্যন্তরীণ শক্তি এরকমভাবে, অর্থাৎ
কোনো একটা, যেমন ধরো আমরা হিমালয় পর্বতের যদি উৎপত্তি দেই, টেথিস নামে একটা মহিকাত ছিল, সেখানে উপর থেকে সমস্ত জিনিস পড়ছে, ভেতর থেকে দুখানা পর্বত্য অঞ্চল সেখান থেকে চাপ সৃষ্টি করছে, ফলে এখানে ভাঁজ সৃষ্টি হচ্ছে। তাহলে তার ফলে যে সমস্ত সৃষ্টি হচ্ছে সেটা হলো গিয়ে আভ্যন্তরীণ শক্তি, পাহাড় তৈরি করছে। কোনটি বহিরাগত শক্তির উদাহরণ, বাইরের শক্তির উদাহরণ? এটা হলো বায়ুক্ষয়। বাতাস কোথায় কাজ করে? ভূপৃষ্ঠের বাইরে। আর বাকি যেগুলো দেখো, ভূমিকম্প পৃথিবীর ভেতরে, আগ্নেয়গিরি ভেতরে, প্লেট টেকটনিক ভেতরে। তাহলে এখানে কোনটা হবে? বহিরাগত শক্তির উদাহরণ বায়ুক্ষয়, বাতাস ভূপৃষ্ঠের উপরে কাজ করছে। পৃথিবীর সবচেয়ে শুষ্ক মহাদেশ কোনটি? এশিয়া, আফ্রিকা, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া। চোখ বন্ধ করে সবাই কিন্তু আফ্রিকার উপরে ঝাঁপিয়ে পড়বে, যাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। কিন্তু এটা সত্যি কথা যে পৃথিবীর সবচেয়ে শুষ্ক মহাদেশ কাকে বলা হয়? আন্টার্কটিকা। আমরা একদিক দিয়ে কী ভাবি? আন্টার্কটিকা পুরো বরফে আচ্ছন্ন একটা জায়গা, কিন্তু আন্টার্কটিকায় বৃষ্টিপাত হয় না বললেই চলে। অর্থাৎ পৃথিবীর শুষ্ক যদি জায়গা ধরা হয় বা মহাদেশ বলা হয়, সেটা কী হবে? আন্টার্কটিকা। পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি? তোমরা সবাই এটা মোটামুটি জানো, সাহারা মরুভূমি পৃথিবীর মধ্যে সব থেকে বড়। ট্রপোস্ফিয়ারের উচ্চতা কোথায় বেশি? আমরা একটু আগে বলেছিলাম পৃথিবীর সবচেয়ে নিচের জায়গা হলো গিয়ে বায়ুমণ্ডলের স্তরের ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ার সব জায়গায় সমানভাবে নয়। কোন জায়গায় বেশি রয়েছে? সেটা হলো বিষুব রেখায়, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা 16 থেকে 18 কিলোমিটার। নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা 16 থেকে 18 কিলোমিটার। আবার এটাকেই যখন আমরা মেরু অঞ্চলে দেখব, তখন 8 থেকে 10 কিলোমিটার হলো গিয়ে মেরু অঞ্চলে। তাহলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কোথায় বেশি হয়? বিষুব রেখায় বা নিরক্ষীয় অঞ্চলে। পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? এটা হবে বিষুবীয় অঞ্চল, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল। যেই অঞ্চলে উষ্ণতা লম্বভাবে কিরণ দেবে সেই অঞ্চলে বেশিভাবে বৃষ্টিপাত হবে, অর্থাৎ এই অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয়। কিভাবে পরিচলন বৃষ্টিপাত হয়? দিনের বেলা প্রচণ্ড সূর্যের তাপ, ফলে সেই অঞ্চলের মধ্যে জলীয় বাষ্প উপরে ওঠে। আবার সেই সূর্যের তাপ যখন উপরে ওঠে ঘনীভূত হয়, বিকেলবেলা সেখানে আবার বৃষ্টিপাত ঘটিত হয়, অর্থাৎ যাকে আমরা 4 o'clock রেইন বলি। তাহলে এই অঞ্চলে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড, মাদাগাস্কার, জাপান, শ্রীলঙ্কা। তাহলে এখানে কী হবে? গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড হলো পৃথিবীর সবথেকে বড় দ্বীপ। পৃথিবীর কোন মহাসাগরে সবচেয়ে বেশি দ্বীপ আছে? তোমরা হয়তো জানো এটা অনেকেই। কোন মহাসাগর? মহাসাগরের মধ্যে আটলান্টিক, ভারত, প্রশান্ত, আর্কটিক। এখানে রয়েছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরে প্রায় 25,000-এর ওপরে দ্বীপ আছে। 25,000-এর ওপরে দ্বীপ আছে। তার মধ্যে তোমরা অস্ট্রেলিয়ার সম্পর্কে যখন পড়েছিলে, মেলানেশিয়া, পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া, এরকম টাইপের বহু ছোট ছোট দ্বীপ নিয়ে কিন্তু প্রশান্ত মহাসাগরে গঠিত। প্রশান্ত মহাসাগরের মধ্যে রয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরি কোথায়? হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লোয়া। এটা হলো পৃথিবীর সবথেকে বড় আগ্নেয়গিরি। প্রায় 6,000 মিটারের উপরে উচ্চতা সম্পন্ন এই আগ্নেয়গিরিটা। পৃথিবীর কোন অঞ্চলে সূর্য কখনো অস্ত যায় না কিছু সময়? অর্থাৎ এই অঞ্চলে সূর্য অস্ত যাচ্ছে না কিছু সময়ের জন্য। তাহলে কোন অঞ্চলে যায় না? সেটা হবে মেরু অঞ্চলে। কোশ্চেনটা একটু ভালো করে যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কোন অঞ্চলে পৃথিবীর সূর্য অস্ত যাচ্ছে না। আমরা দেখি না, মাঝে মাঝে বলি মেরু অঞ্চলে 6 মাস দিন 6 মাস রাত। তাহলে এখানে বলছে কোন অঞ্চলে কখনো সূর্য অস্ত যায় না কিছু সময় বলে আবার উল্লেখ করে দেওয়া আছে। তাহলে সেটা কি হবে? মেরু অঞ্চল। আবার ঠিক তার উল্টো রিপিট একটা কোশ্চেন, পৃথিবীর কোন অঞ্চলে সূর্য কখনো ওঠে না কিছু সময়? সেটাও কি হবে? মেরু অঞ্চল। কেন? একটানা 6 মাস রাত থাকে, এরকমও সময় যায়। তাহলে এই মেরু অঞ্চলে কিন্তু কিছু সময়ের জন্য সূর্য কখনো ওঠে না। পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি? সুপিরিয়র, কাস্পিয়ান সাগর, ভিক্টোরিয়া, বাইকাল। বাইকাল বা এটাকে বৈকাল বলে অনেকে। তাহলে অ্যান্সার কি হবে? এটা কাস্পিয়ান সাগর। যে এত বড় হ্রদ তার জন্য একে সাগর আখ্যা দেওয়া হয়েছে। কাস্পিয়ান সাগর কেন আখ্যা দেয়? কাস্পিয়ান একটা হ্রদ, কিন্তু এত বড় হ্রদ যে তাকে সাগর বলে আখ্যা দেওয়া হয়েছে। এটা হলো পৃথিবীর সবথেকে বড় হ্রদ। আর পৃথিবীর যদি বলে সবথেকে বড় মিষ্টি জলের, তখন কিন্তু এই সুপিরিয়র হবে। পৃথিবীর সবথেকে বড় মিষ্টি জলের হ্রদকে সুপিরিয়র। আর যদি বলে পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ কোনটা, তাহলে কিন্তু হয়ে যাবে বৈকাল বা বাইকাল। এটা হলো গিয়ে রাশিয়াতে অবস্থিত। পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ বৈকাল, পৃথিবীর সবথেকে বড় হ্রদ কাস্পিয়ান সাগর, পৃথিবীর সবথেকে বড় মিষ্টি জলের হ্রদ সুপিরিয়র। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? একটু আগে আমরা আলোচনা করছিলাম পৃথিবীর গভীরতম হ্রদ বাইকাল বা বৈকাল।
আর এই যে টিটিকাকা দেখতে পাচ্ছ, এটা আমরা আলোচনা করিনি। এটা কি হবে? পৃথিবীর উচ্চতম হ্রদ। পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি? টিটিকাকা। পৃথিবীর কোন অংশে চৌম্বক মেরু অবস্থিত? বিষুব রেখায়, মেরু অঞ্চল, পাহাড়, সমুদ্র। তাহলে এটা কি হবে? মেরু অঞ্চলের মধ্যে। উত্তর মেরু এবং দক্ষিণ মেরু যে দুটো অঞ্চল রয়েছে, সেখান থেকে চৌম্বক মেরু বা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। পৃথিবীর কোন শক্তি বায়ু প্রবাহ সৃষ্টি করে? সূর্য, চাঁদ, আগ্নেয়গিরি, ভূমিকম্প। তাহলে এটা কি হবে? মূলত সূর্য। সূর্যের যে তাপমাত্রা হয়, সেই তাপমাত্রা পৃথিবীতে বায়ু প্রবাহ সৃষ্টি হয়। কিভাবে? সূর্যের তাপমাত্রা অনুযায়ী বায়ুর চাপ তৈরি হয়। বায়ুর চাপের যে ঢাল, উচ্চচাপ নিম্নচাপ, তাহলে সেই উচ্চচাপ নিম্নচাপের পার্থক্য ঘোচানোর জন্য কিন্তু একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে বায়ু প্রবাহের মুভমেন্ট দেখা যায়, বায়ু প্রবাহ সৃষ্টি হয়। পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর কোনটি? তাহলে এটা কি হবে? মেক্সিকো উপসাগর। উপসাগর কেন? যার 3 দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত, একদিক মূল জলভাগের সঙ্গে যুক্ত, সেটা হবে উপসাগর। ঠিক আছে, তাহলে এটা কি? মেক্সিকো উপসাগর। পৃথিবীর সবথেকে লম্বা পর্বতমালা কোনটি? সেটা হবে কি? আন্দিজ। আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকা মহাদেশে আছে। কোথায় আছে? দক্ষিণ আমেরিকা মহাদেশে। এটা হবে আন্দিজ, পৃথিবীর সবথেকে লম্বা বা দীর্ঘতম পর্বতমালা। আর যদি পৃথিবীর উচ্চতম পর্বতমালা ধরা হয়, তাহলে কিন্তু সেটা হবে কি? হিমালয়। হিমালয় পৃথিবীর উচ্চতম পর্বতমালা, আর পৃথিবীর দীর্ঘতম পর্বত হলো গিয়ে আন্দিজ। কোন মহাদেশে? দক্ষিণ আমেরিকা। পৃথিবীর সবথেকে বড় বনভূমি কোনটি? বনভূমি আমাজন, কঙ্গো, তৈগা, সুন্দরবন। তাহলে সেটা কিন্তু হবে তৈগা। অর্থাৎ রাশিয়ার যে সরলবর্গীয় অরণ্য, সেই সরলবর্গীয় অরণ্য তৈগা। এই ছবি দেখে কিন্তু সেটাকে ধরা যাবে না। ছবিতে আমাজন নদী এখানে এঁকে বেঁকে গেছে, সবাই কিন্তু আমাজনই দিয়ে বসবে। আমাজন নিরক্ষীয় বনভূমি সব থেকে বড়, কিন্তু তৈগা হলো গিয়ে পৃথিবীর সব থেকে বড় বনভূমি অঞ্চল, যেটা সরলবর্গীয় অরণ্যের বনভূমি। পৃথিবীর সব থেকে বেশি জনসংখ্যা কোন মহাদেশে আছে? আমাদের পৃথিবীর মধ্যে জনসংখ্যা সমৃদ্ধ সব থেকে বড়, সেটা হলো গিয়ে এশিয়া মহাদেশ। কারণ এশিয়া মহাদেশের মধ্যে দুটো দেশ রয়েছে, একটা হলো গিয়ে ইন্ডিয়া, আর একটা হলো গিয়ে চায়না। পৃথিবীর 50%-এর বেশি, প্রায় 100 জনের মধ্যে, পৃথিবীতে 100 জনের মধ্যে প্রায় তুমি ধরে নাও 40% মানুষ এশিয়া এবং হলো গিয়ে ভারত আর হলো গিয়ে চায়নাতে বসবাস করে। আর যদি তুমি এশিয়া মহাদেশ ধরো, তাহলে টোটাল 100 জনের মধ্যে 60% মানুষ এশিয়া মহাদেশে বসবাস করে। 100 জনের মধ্যে 60 জন। তাহলে আমাদের পৃথিবী সম্পর্কিত মোটামুটি শর্ট কোশ্চেন এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।